তো কেমন আছেন আপনারা? তো বন্ধুরা, আমাদের চ্যানেলের বোরো ধান চাষের লাস্ট ভিডিওতে আমি আপনাদেরকে বীজ ধান তৈরির সবথেকে সহজ, সঠিক এবং আধুনিক পদ্ধতিগুলো খুব ভালোভাবে দেখিয়েছিলাম। তো আজকের ভিডিওতে আমরা বীজ ধান থেকে ঠিকঠাকভাবে কলা তৈরি হওয়ার পর যখন সেই বীজ ধানগুলো বীজতলায় রোপণ করা হয় এবং সেই বীজ ধানগুলো থেকে যখন একটা দুটো পাতা তৈরি হয়, মানে ছোট ছোট ধানের চারা বেরোয়, তখন সেই চারা গাছগুলো ঠিক কী কী পরিচর্যা করা প্রয়োজন বা কী সার কতটা পরিমাণে দেওয়া প্রয়োজন সেই সব কিছু খুবই ভালোভাবে দেখে নেব। তো বন্ধুরা, কোনো কিছু মিস না করতে চাইলে বা ধানের চারা তৈরির একদম সঠিক ও আধুনিক পদ্ধতিগুলো জানতে চাইলে অবশ্যই আজকের ভিডিওটা একদম স্কিপ না করে শেষ পর্যন্ত দেখবেন। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে ভিডিওটাকে অনেক অনেক শেয়ার করবেন। তো আর ফালতু কথা না বাড়িয়ে চলুন আজকের ভিডিওটা শুরু করা যাক। তো বন্ধুরা, এখন আমরা চলে এসেছি আমাদের বীজতলায়, মানে আমরা যেখানে বীজ ধানগুলো রোপণ করেছিলাম ধানের চারা তৈরি করার জন্য। তো বন্ধুরা, এখন আপনারা একটু ভালোভাবে লক্ষ্য করলে বুঝতে পারবেন এই বীজতলার বীজগুলো কিন্তু এখনও অনেকটাই ছোট, মানে সবে ধানের থেকে একটা করে পাতা বেরিয়েছে। তো এই বীজগুলোকে ঠান্ডার হাত থেকে বাঁচানোর জন্য এই বীজতলার মধ্যে ছাই দেওয়া হয়েছে। আর বন্ধুরা, আমরা আমাদের এই বীজতলার বীজগুলো ঠান্ডার হাত থেকে বাঁচানোর জন্য এইভাবে পেপার দিয়ে খুব সুন্দরভাবে ঢেকে নিয়েছি। তো আপনাদের মধ্যে অনেকেই হয়তো শীতকালে ধানের চারা তৈরি করার সময় বীজতলার বীজগুলোকে ঠান্ডার হাত থেকে বাঁচানোর জন্য ঠিক এইভাবে প্লাস্টিকের পেপার দিয়ে ঢেকে রাখেন। কিন্তু আপনাদের মধ্যে যারা জানেন না যে বীজের ওপরে এইভাবে প্লাস্টিকের পেপার দিয়ে ঢেকে রাখার প্রধান কারণটা কি, তাদেরকে আমি বলে দিচ্ছি। তো বন্ধুরা, শীতকালে বীজতলার মধ্যে বীজ ধানগুলো দেওয়ার পর যখন সেই বীজ ধানগুলো থেকে একটা দুটো করে পাতা বেরোয়, মানে একদম ছোট ছোট চারা গাছ বেরোয়, তখন আমরা বীজতলার মধ্যে ছাই দিই যাতে সেই চারা গাছগুলো ঠান্ডার হাত থেকে বেঁচে যায়। এবং বীজতলায় ছাই দেওয়ার 1 থেকে 2 দিন পর আমরা বীজতলার উপরে এইভাবে প্লাস্টিকের পেপার দিয়ে সুন্দর করে বীজগুলোকে ঢেকে দিই, যাতে রাত্রে পড়া প্রচণ্ড ঠান্ডা বা কুয়াশার কারণে বীজগুলো মরে না যায়। তো বন্ধুরা, এখন তো আপনারা নিজেরাই দেখতে পাচ্ছেন যে এই প্লাস্টিকের নিচে ধানের চারা বা ধানের বীজগুলো কত সুন্দরভাবে বেড়ে উঠেছে। তো আপনারাও যদি শীতকালে আপনাদের বীজতলার ধানের বীজগুলোকে ঠান্ডার হাত থেকে বাঁচাতে চান, তাহলে অবশ্যই এই পদ্ধতিগুলো মাথায় রাখবেন। তো বন্ধুরা, এবার চলুন আমরা বীজতলায় প্রথম কবে সার দিতে হয় বা কী সার ঠিক কতটা পরিমাণে দিতে হবে সেগুলো একটু ভালোভাবে দেখে নিই। তো বন্ধুরা, আপনাদের বীজতলায় বীজ ধানগুলো রোপণ করার ঠিক 10 থেকে 12 দিন পর যখন সেই বীজ ধানগুলো থেকে ধানের চারা বেরোবে এবং চারাগুলো একটু একটু বড় হয়ে যাবে, ঠিক আমাদের বীজতলার চারাগুলো যেরকম হয়ে আছে, তখনই কিন্তু এই চারা গাছগুলোতে প্রথম সার দেওয়ার প্রয়োজন হয়। তো বন্ধুরা, বীজতলার বীজগুলোতে সার দেওয়ার জন্য আমরা এখানে মোট 3 ধরনের সার নিয়েছি। 1 ইউরিয়া, 2 গুঁড়ো ফসফেট এবং 3 ফাটারা। তো বন্ধুরা, আপনারা তো এখন দেখতেই পাচ্ছেন যে আমরা 3খানা সারই এই ঝোলাটার মধ্যে ঢেলে নিয়েছি। তো এই 3টে সার একসাথে খুব ভালোভাবে মিশিয়ে তারপরেই কিন্তু এই বীজগুলোতে ব্যবহার করা হবে। তো আপনারা চাইলে আপনারা কিন্তু যে কোনো দানা সার ব্যবহার করেও আপনাদের বীজতলার বীজগুলো খুব ভালোভাবে তৈরি করতে পারবেন, যেমন সুফলা 10-26। কিন্তু আমার মতে এই ইউরিয়া ফসফেট দিয়ে বীজ তৈরি করলে কিন্তু বীজগুলো আরও দ্রুত তাড়াতাড়ি বেড়ে ওঠে এবং বীজগুলো ভালো হয়। এবং একটা কথা অবশ্যই মাথায় রাখবেন, আপনারা যে ধরনের সারই ব্যবহার করুন না কেন, আপনাদের কিন্তু সেই সারগুলোর সাথে অবশ্যই ফাটারাটা দিতেই হবে। কারণ এখনকার সময় ফাটারা ব্যবহার না করে ধান চাষ করলে আপনাদের কিন্তু লাভের পরিমাণটা অনেকটাই কমে যাবে। আর এরকম চারা অবস্থায় যদি আপনারা ধানের মধ্যে ফাটারাটা দিতে পারেন, তাহলে কিন্তু আপনাদের বীজগুলো সতেজ থাকবে এবং সেই বীজগুলো থেকে যে ধানগুলো হবে সেই ধানগুলোয় কিন্তু পোকা লাগার সম্ভাবনাটা অনেকটাই কমে যাবে। আর সবথেকে বড় কথা হলো, ফাটারা ধান গাছের শিকড়টা শক্তিশালী হতে সাহায্য করে। তো বন্ধুরা, এই সব সারগুলো একসাথে মিশিয়ে এই বীজগুলোতে ব্যবহার করার 2 থেকে 3 দিনের মধ্যেই কিন্তু বীজগুলো আরও বড় হয়ে যাবে এবং এই বীজ খোলার মধ্যে যে ফাঁকা অংশগুলো দেখা যাচ্ছে সেগুলোও কিন্তু আর দেখা যাবে না, কারণ এই সব ফাঁকা অংশগুলো বীজে একদম এঁটে যাবে। তো বন্ধুরা, আমরা তো এইভাবে আমাদের ধানের বীজগুলো তৈরি করি। তো আপনারা যদি অন্য কোনো পদ্ধতিতে বা অন্য কোনো সার ব্যবহার করে আপনাদের ধানের বীজগুলো তৈরি করেন, তাহলে কিন্তু সেগুলো আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। কারণ আপনারা যদি আপনার ভিডিওর নিচে কমেন্ট করেন বা আমাদের চ্যানেলের অন্যান্য ভিডিওর নিচেও কমেন্ট করেন, তাহলে কিন্তু আমি আপনাদের সাথে আরও খুব ভালোভাবে অ্যাট্রাক্ট হতে পারবো। আর এর ফলে কিন্তু আমি আপনাদের মনের মতো ভিডিও আপনাদের সামনে তুলে ধরতে পারবো। তো বন্ধুরা, আজকের জন্য ব্যাস এটুকুই। আমি আশা করছি আজকের ভিডিওতে দেখানো চাষবাসের পদ্ধতিগুলো আপনাদের অনেক ভালো লেগেছে এবং আপনাদেরও চাষবাসের ক্ষেত্রে একটু হলেও সাহায্য করবে। তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে ভিডিওটাকে অনেক অনেক শেয়ার করবেন। আর আপনাদের যদি কোনো কিছু বুঝতে অসুবিধা হয় বা আপনাদের মনে কোনো প্রশ্ন থাকলে সেটা আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর যাওয়ার আগে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে চ্যানেলটিকে এগিয়ে নিয়ে যেতে সাহায্য করবেন। আর আমি খুব তাড়াতাড়ি আপনাদের জন্য আরও ভালো ভালো চাষবাস সম্পর্কিত গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে আসবো। তো ততক্ষণ পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। তো দেখা হচ্ছে পরের ভিডিওতে। তো বন্ধুরা, ধানের বীজতলা বা বীজখোলা তৈরির সঠিক এবং আধুনিক পদ্ধতিগুলো জানতে চাইলে স্ক্রিনে আসা বা সাইটের ভিডিওটা দেখুন, এবং ধানের বীজ তৈরির সবথেকে আধুনিক পদ্ধতিগুলো জানতে চাইলে স্ক্রিনে আসা ডান সাইটের ভিডিওটা দেখুন।